সান্ত্বনা কষ্টের চলে তাই কত সুখ বন্দনা তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক ওরা ভেঙে দেয় শত অন্যায় অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক জীবন নামের যুদ্ধে ওরা তরুণ তুর্কি আমাদের দেশে মেয়েদের সাথে সাধারণ জনগণের জন্য এগেনস্টে মানে কত নির্যাতন নীরবে হয়েই যাচ্ছে দেখো কিন্তু কোনো বলার মতো কোনো ভয়েস নেই তুমি তো বলছিলে পারবে পারলাম তো কি দেখলে দেখলাম আর কি বুঝলে আমি আমাদের এখনকার প্রজন্মের তরুণদেরকে নিয়ে এমন কিছু একটা করতে চাই যেটা যেটা শুধুমাত্র সবাইকে দেশের জন্য দেশের স্বার্থে পজিটিভ কাজ করার স্বপ্ন দেখাবে পজিটিভ কাজগুলো করবে কই যাবে এখন বাসায় যেতে পারবা একা না আমি যে নামিয়ে দিয়ে আসবো কি বলছো কেন যেতে পারবো না কিভাবে যাবে ফোন বের করবো ড্রাইভারকে ফোন দিব দিয়ে বলবো কারণ বাজার আসো তুমি না চেঞ্জ হবে মানে তুমি যদি আবার ড্রাইভারকে ফোন দিয়ে বাসায় যাও তাহলে তো চেঞ্জ কিভাবে হলে লিসেন আমাদের কাছে আছে আর 20 টাকা 10 টাকা আমার 10 টাকা তোমার আমি 10 টাকা দিয়ে বাসায় যাব আর বাকি 10 টাকা দিয়ে তুমি বাসায় যাবে কিভাবে যাবে কারণ বাজার থেকে 6 নম্বর নামে একটি বাস আছে বাসটাতে উঠবে লোকাল বাস ঠিক বাসটা তোমাকে গুলশান ডিসিসি মার্কেটের সামনে নামিয়ে দেবে তারপর হেঁটে বাসে চলে যাবে সারাদিন পর I know that you're not joking anymore. এক্স্যাক্টলি চ্যালেঞ্জ করলা তো অ্যাকসেপ্টেড দাও 10 টাকা দাও কেন সরি কেন সরি এই জন্য যে আজ সারাদিন তোমার সাথে খুব রুড বিহেভ করেছে
আমার উচিত হয়নি। ইটস ওকে, একটা ডিসকাশন থেকে আর্গুমেন্ট হতেই পারে। নো, ইটস নট ওকে। দেখো, তুমি একটা ইন্ডিভিজুয়াল, তোমার নিজস্ব কিছু স্বপ্ন আছে, তোমার নিজস্ব কিছু ডিসিশন আছে। আমি যতই তোমার ওয়াইফ হই না কেন, আমার রাইট নেই যে আমি তোমার সেই ইন্ডিভিজুয়ালিটিতে মানে কোনো ইন্টারফেয়ার করব। তোমার নিজস্ব ডিসিশন নেওয়ার সম্পূর্ণ রাইট আছে। আমার আসলে একেবারেই উচিত হয়নি বিদেশের ব্যাপারে তোমাকে এত বেশি প্রেশারাইজ করা। দেখো আগুন, তুমি যদি বিদেশ না যেতে চাও কোনো অসুবিধা নেই, তুমি দেশেই থাকো। আমি এটা নিয়ে তোমাকে আর কখনো প্রেশার দেব না। কি ব্যাপার, হঠাৎ হাওয়া পাল্টে গেল কেন? মানে মানে এটা কি কোনো ঝড় কিংবা বৃষ্টির পূর্বাভাস? কেন? ঠান্ডা শীতল হাওয়াও তো হতে পারে, তাই না? খুব ভালো হয়। সিরিয়াসলি, এখন থেকে তুমি তোমার ডিসিশনগুলোই নেবে। আমি তোমাকে আর কখনো বিদেশ যাওয়ার জন্য প্রেশার করব কিন্তু না। না, নো কিন্তু নো, তারপর এ নিয়ে আমি আর কোনো ডিসকাশনই চাই না, আর কোনো কথা হবে। আর হ্যাঁ, তুমি স্বপ্ন দেখা ছিল না, তোমার স্বপ্নগুলো খুব সুন্দর। থ্যাঙ্কস। দুর্জয় কখন আসবে সুফি? আমরা কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, দেরি হয়ে যাচ্ছে না বলো? কি করবো বলো, আমি তো ওকে সকালে ঘুম থেকে উঠিয়ে দিলাম ফোন করে, আবার এখানে এসে ফোন দিলাম, বলো ঘুমোচ্ছে। চলে আসবে মনে হয়, রওনা দিয়েছে। এটাই তো সমস্যা, আমাদের কারো কোনো টাইম সেন্স নেই। তোমাকে তো টাইমলি আসতে বলছো, তুমি ঠিকই আসছো, আমিও আসলাম। বাকি লোকজন আসলে কবে যে শিখবে ওরা। সবাই কি আর তোমার আমার মতো? কি যেন কি হয়েছে? চোখে কি যেন পড়েছে। আমার কাছে তো টিস্যুও নেই। এটার এই যে এখানে 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 খুলতে পারছি না। খুব না, খুব হচ্ছে না। ওই কি হচ্ছে? হ্যাঁ, যেটা হচ্ছিল করো না, আরেকবার করো না, ভালো লাগছিল, করো দেখি। যাও যাও। দুর্জয়, হ্যাঁ? তুমি এত লেট করে কেন আসলে? আমরা কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একদম ঠিক না। ঠিক না, কিন্তু মাঝে মাঝে কিন্তু লেট করা ভালো। এই লেটটা না করলে কিন্তু এরকম একটা রোমান্টিক সিনার ঘটা কিন্তু হতো না। কিসের রোমান্টিক? কি বলছো এগুলা? কি বলছি? দুর্জয়, আমি তোমাকে আবারও বলছি, তুমি যেটা বলছো একদম ঠিক না। হুম। আর তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলে দিই, সুফি আর আমি শুধুমাত্র ফ্রেন্ড, তাই না সুফি? হ্যাঁ, শুধুই বন্ধু। শুধুই বন্ধু, জাস্ট ফ্রেন্ডস। তা আমরা তো সবাই বন্ধু, শুধুই বন্ধু না, জাস্ট ফ্রেন্ডস, এটাই তো। আচ্ছা ওই শোনো, আমার একটা মোবাইলে রিচার্জ করা লাগবে, আমি করতে পারি না এখন, যাবো। তো একটা মানুষ অপেক্ষা করছে আমাদের জন্য, তুমি কিভাবে এটা করতে? আরে ভাই, আমি তো একটা ইউটিউবার, আমার তো রিচার্জ করার টাইম পাই না, এখন রিচার্জ করে আসি। তোকে তো আমরা ওয়েট করো না একটু, কথা বলো। আমরা তো একজনের জন্য একজনকে বসিয়ে রেখেছি। তুমি দুর্জয়ের কথা কিছু মনে করো না, ও সবসময় এরকম এম্বারেসিং সিচুয়েশনে ফেলে, আমি জানি। সরি আসলে। না না, আমি তো ভাবছি যে তুমি কিছু মনে করতেছো কিনা। হ্যাঁ, আমি কিছু মনে করিনি। এগুলো তো তোমার কাছে খুব নর্মাল হওয়ার কথা। জীবনে নিশ্চয়ই প্রেম করেছো, লাভ লেটার তো পাইছো, ছেলেপেলেরা পিছে ঘুরছে না? না, হ্যাঁ লাভ লেটার পেয়েছি, কিন্তু কখনো প্রেম করিনি। এমনকি আমার না সবসময় মনে হচ্ছে ছেলেরা একটু ছ্যাঁচড়া টাইপের হয়, মানে পিছন পিছন ঘুরে লাভ লেটার দেয়। সব ছেলেরাই ছ্যাঁচড়া, তাই না? তার মানে আমিও? না না না, তুমি ছ্যাঁচড়া না। তুমি কেন ছ্যাঁচড়া হবে? তুমি তো খুব ভালো ছেলে।
আই এম শিওর তুমি খুব ভালো একটা মেয়ে পাবে বউ হিসেবে। দেখো এই যে ছোট্ট সোনামণিরা, তোমাদের সুন্দর একটি রোমান্টিক ছবি তুলেছি আমি দূর থেকে। দেখো পেছনে সুন্দর দৃশ্য, দুজনের চোখের দিকে তাকানো, বেশ সুন্দর মনোরম পরিবেশ। দুর্জয়, হ্যাঁ তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বেশি করছো? না, বেশি বেশি টাকা করিনি, এটা আমার মোবাইল আছে, ছবিটা আমি আমার ফ্রেন্ডের কাছে দিয়ে দেব, ইউনিভার্সিটি খোলার পরে সবার কাছে চলে যাবে, সবাই খুব মজা নিয়ে দেখবে, ভালোই লাগবে। বারবার আমাদের দুজনকে এভাবে এমার্জেন্সি সিচুয়েশনে কেন ফেলছো? এটা একদম ঠিক না। আমি তোমাকে আরে বাবা, চুলায় সবজি দেওয়া সেদ্ধ করতে, সবজি সেদ্ধ হচ্ছেই না, আমি এসে একটু পানি দিলাম, হালকা একটু আঁচ বাড়িয়ে দিলাম, আর এখন আমি খারাপ? বাহ, সবজি কি খাওয়া লাগবে না আমাদের? তোমার সবজি তুমি খাও প্লিজ। হ্যাঁ, ও সবজি সারা জীবন কাঁচা থাকলে খাবো কিভাবে? রান্না করবো না। ওয়েট করতেছি কেন? আমার একটা ফ্রেন্ড আসবে। ফ্রেন্ড কেন? আমরা দুজন কি ইন্টারভিউটা নিতে পারি? লাগবে ওকে। ওর কনভিন্সিং পাওয়ার অনেক ভালো। আমার মতো মেয়েকে কনভিন্স করে ফেলছে, মানে বুঝ কিভাবে? মানে আমার তো কারোর সাথে মিলে না, জমে না কারোর সাথে, ইউনো, তোর সাথেও না, ওর সাথে আমার মিলছে। ঠিক আছে, তাহলে আসুক, দেখি কেমন মিলে তোমার সাথে। আই এম রিয়েলি সরি, আমার 2.5 মিনিট লেট হয়ে গেছে। আই এম সরি। আমি আপনার গার্লফ্রেন্ড না, তোমাকে কৈফিয়ত দিতে হবে না। উপস। এটা আচল রান। আসসালামু আলাইকুম আচল, ভালো আছেন? হ্যালো রান, নাইস টু মিট ইউ। ওম ইউকে থেকে ল পড়ে আসছে, কয়দিন হলো? ইটস বিন আ ইয়ার। It's been a year, আর এখন আমার মতো কিছু করার চেষ্টা করছে, মানে ইয়েস, চেষ্টা করছি। হ্যাঁ, আপনি চলে এসেছেন কেন? থাকলেই পারতেন, আমি হলো তো থেকেই যেতাম। কোথায় থাকতাম? ইউকেতে। অন্য দেশের মানুষের সেবা আমার সাথে যাবে না। মানে নিজের দেশের মানুষের যেখানে সেবারও বেশি প্রয়োজন, যেখানে আমাদের দেশের মানুষের আইনের হেল্প, আইনের সাপোর্টটা আরও বেশি দরকার, ওখানে আমি কেন ওদেরকে সাপোর্ট দিতে যাচ্ছি বলুন? আমি কি পাবো তাতে? হ্যাঁ, টাকার কথা বলতে পারেন, বাট টাকাই তো লাইফে সব কিছু না, রাইট? তুমি ঠিকই বলেছিলে, ও অনেক কম সময়ে মানুষকে ইমপ্রেস করতে পারে। অ্যান্ড সরি, আমি তুমি করে বলেছি। না না না, ইটস পারফেক্টলি ফাইন। আমি তো এটা শুনে অবাক হচ্ছি যে উনি আবার আমাকে নিয়ে বললেন। একটু, হ্যাঁ, অল্প একটু। ইয়েস, আপাতত একটু বললেই চলবে। জায়গা এটা কেমন টাইপের, বুঝতেছি না, কোথায় যাইতেছি না যাইতেছি, আমার মানে কি জায়গা এটা? আরে কোন চিপা চোপা যেতেছি বুঝলাম না তো, কোথায় যেতেছি আমরা? আগের দিন তো একটা গ্রামাঞ্চলে গেলাম, তো সুন্দর ভিউ ছিল, ছবি টবি তুলছি, এখানে তো কোনো ছবি তোলে ভিউও নাই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? এই চিপাগুলিতে সারপ্রাইজ? শোনো, তুমি তো ইউটিউবের হিরো, আজকে আমি তোমার সাথে একটা রিয়েল হিরোর পরিচয় করে দিব, রিয়েল টাইগার। তোমার নয় তো বুঝলাম যে পদ্ম ফুল আছে জলে ভাসমান, খুব ভালো লাগতেছে, আমার তো কোনো সারপ্রাইজ আমি এখানে দেখতে পাচ্ছি না ভাই, ভিউও নাই কোনো। দুর্জয়, আমি কিন্তু বুঝতেছি তুমি কি মিন করতেছো। প্লিজ এটা আর করো না, এটা ঠিক না। তুমি যেভাবে কথা বলতেছো এটা একদমই ঠিক না। প্লিজ এভাবে কথা বলো না। নেক্সট টাইম যদি এরকম কথা বলো, আমি কিন্তু তোমাকে বকা দেবো। আমিও বকা দেব। ওরে বাবা, আমি তো ওদের বকা খাওয়ার থ্রেটে ভয় পেয়ে গেলাম। আমি যদি সারপ্রাইজ না হইছি না, তাহলে যে পানিতে পদ্ম ফুল ভাসতেছে, পানি সেচ্চা দেব। চলো সারপ্রাইজ দেখবো, চলো। আল্লাহ,
যা যা সামনে আগা সামনে আগা। আপনার ক্রিকেটের শুরুটা কিভাবে হয়েছিল, মানে আপনার যে স্ট্রাগলটা ছিল এত দূর আসার পেছনে, ওইটা সম্পর্কে আমরা জানতে চাই। এখান থেকে শুরু হলো আমাদের এই মাঠের থেকে। আর এই কালেন্ডি মাঠ ছিল এখানে। সত্যি কথা কি তখন খুব জমজমা ক্রিকেট থাকতো, তাই তখন ফুটবল খেলি। তা আমাদের এখানে সেন্ডিশনের ক্রিকেট টিম ছিল, তো ওইভাবে ফুটবলের পরে এখানে প্র্যাকটিস করতে আরম্ভ হলো যে ক্রিকেটটা। আস্তে 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 যখন আমি ভালো দেখি আরম্ভ করলাম, আমার সেন্ডিশনে আমাদের টিম ছিল, টিমে খেললাম, এখান থেকে ক্রিকেটটা আরম্ভ। আপনার পারিবারিক সাপোর্টটা কি ছিল? না, সত্যি কথা কি তখন আমরা ক্রিকেটটা এরকম জায়গায় পর্যায়ে ছিল, আমাদের ফ্যামিলি চাচ্ছিল না যে আমি ক্রিকেট খেলি। আমরা এই জিনিসপত্র যাই ছিল দেখা যায় যে ওটি লুকায় রাখতাম বা আরেকজনের বাসা রাখতাম, এইভাবে আমরা ক্রিকেটটা আরম্ভ করেছি। দেশের হয়ে যখন প্রথমবার মাঠে খেলতে নামলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? অবশ্যই অনুভূতিটা অনেক ভালো ছিল যে না, যে প্রথম বাংলাদেশ টিমে চান্স পেলাম বা ক্রিকেটেতে খেলবো। যখন অনুভূতিটা সবচেয়ে বেশি যেসব দেশের প্লেয়ারদের টিভিতে খেলা দেখবে এদের সাথে খেলবো, এটাই সবচেয়ে বড় ছিল। আপনি যখন মাঠে খেলতে নামতেন তখন তো আপনি পুরো বাংলাদেশের প্রতিনিধি বা বলা যায় যোদ্ধা। যখন আপনি যুদ্ধ করতে নামতেন তখন মনে কি চলতো আপনার? অনুভূতি আমি মাঠে ফিল করি, বাট আমি বাইরে কি হচ্ছে না হচ্ছে ওটা দেখা না। আমার দেশ আমাকে পাঠাচ্ছে এখানে খেলার জন্য, আমি ওটা নিয়ে চিন্তা করি। তো আমি সবসময় পজিটিভ থাকতাম এবং পজিটিভ ক্রিকেট খেলার জন্য আমি পছন্দ করতাম, যে না আমি কীভাবে ভালো ক্রিকেট খেলবো, আমার চিন্তাটা ওখানে থাকতো। ভাই, আপনার সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে দিত দলে? বুলবুল, নান্নু, যখন আকরাম ছিল এরা সিনিয়র ছিল, এরা আমাদের খুব হেল্প করতো তো যে ক্রিকেটটা কীভাবে আসতো। আর সবচেয়ে বড় কি, নান্নুর সাথে যখন মহামেডানে খেলি নান্নু ভাই, তখন সে অনেক কিছু বুঝতো এবং দেখতো এবং ভালো ক্রিকেট খেলতো এবং সে ওইভাবেই চিন্তা করতো, দেখ রফিক, আমরা যদি ভালো খেলি তা আমাদের দেশটা ভালো ক্রিকেটে যাবে। তা আমরা কিন্তু ওই ধরনেরভাবে চিন্তা ভাবনা করতাম। আর আমরা যখন ক্লাবে খেলতাম বা ন্যাশনাল টিমে যখন প্র্যাকটিস করতাম, এই চিন্তাটা একটাই থাকতো যে আমরা কীভাবে আইসিসি কোয়ালিফাই করব। আমরা কিন্তু ক্লাবে খেললেও কিন্তু আমরা এই ধরনের আলোচনা করতাম। ভাইয়া, আমাদের সবারই বাবা মায়ের একটা স্বপ্ন থাকে যে তার সন্তান বড় হলে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা বড় উকিল হবে। আপনার ফ্যামিলি থেকে আপনি যখন ক্রিকেট খেলাকে একটা পেশা হিসেবে বেছে নিলেন, আপনার বাবা মায়ের কী অনুভূতি ছিল, মানে তারা আপনাকে কতটুকু সাপোর্ট করেছে ব্যাপারে? না, সত্যি কথা কি, আমার ফ্যামিলির তো এই ক্রিকেটটা না পছন্দ ছিল। কারণ কি তখন এত জিনিসপত্র দাম, তো ওইভাবে কিন্তু আমাদের কখনো দিত না। ক্রিকেটের সত্যি কথা কি, মাঠে দেখতাম ওই বল লাগতো, মানুষের দেখা যেত ব্যথা পেতো, এই করতো বাসাতে, কিন্তু আমার মাঠের পাশেই বাসা ছিল, তখন থেকে না করতো মা, যে যান ওখানে ব্যথা পায়, এটা পায়, হাত ফাটে, এই ফাটে। আবার এখানে একটা ক্যাদতে আমার হাত ফাটলো, প্রায় অনেকটি শিলি হলো, তখন তো আরও মানে না করতেছিল। পরাজিত হয়ে যাওয়া মানে যুদ্ধে হেরে যাওয়া। খেলায় যখন হেরে যেতেন তখন আবার কিভাবে নিজের মন মানসিকতাকে স্থির করতেন বা ওই সাহসটা জোগাতেন যে আমার আবার জিততে হবে বা নিজের পায়ে দাঁড়াতে হবে? সত্যি কথা কি, আপনার প্রফেশনাল হলে ওইরকম প্রফেশনালভাবে চিন্তাভাবনা করেন, আপনার ফাইটিং প্লেয়ার হন এবং দেশের জন্য কাজ করেন। খেলা দেখি কি হয়, লাস্ট পর্যন্ত দেখি ফাইট করে, তো অটোমেটিক কিন্তু হয়। আপনি দেখেন যে বাংলাদেশ আজকে ডে বাই ডে ইমপ্রুভ করতেছে। কোথাতে এখন যে অবস্থা, প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু পুশ করে বাচ্চাদের যে যাও তুমি মাঠে খেলো। কেন? যে জানে যে এইটাতে ওর লাইফে একটা কিছু আছে, তো এই চিন্তা করে কিন্তু যায়। ভাইয়া, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে ফিলিংসটা কেমন ছিল? অবশ্যই ফিনিশটা অনেক ভালো ছিল, যে আমরা বুঝতে পারতেছিলাম তখন যে আমরা বিশ্বকাপ খেলব। বিশ্বকাপ খেলাটা মানে তো সারা বিশ্বের ভিতরে তুলে ধরা। সত্যি কথা কি, আমরা ওইরকম মজা করেছি, আবার ওইরকম কান্দন আসছে। কারণ কি, সবাই একটা যে না আমরা বিশ্বকাপ খেলবো। তো ইনশাল্লাহ এই বিশ্বকাপ করতে করতে আমরা কিন্তু খেলতেছি। একসময় দেখবেন যে আল্লাহর রহমতে এই বিশ্বকাপই বাংলাদেশের ঘরে আসছে। আমাদের তরুণদের দেশ এবং সমাজের প্রতি অনেক দায়বদ্ধতা আছে, অনেক দায়িত্ব আছে। আমাদের তরুণদের প্রতি, ইয়াং জেনারেশনের প্রতি আপনি কি কিছু বলবেন? আপনার নিজের একটা মাথা আছে যে আপনি কী কাজটা করবেন, ওই কাজটা আগে বাসুন, নিজে চয়েস করেন এবং ওই কাজের ভিতরে জোর লাগান যে আমি কী করতে চাই বা আমার টার্গেটটা কোথায়, আমার গোলটা কোথায়। ওইভাবে যদি কাজ করেন
ইনশাল্লাহ এই তরুণ আজকে যারা চিন্তা ভাবনা করতেছে এখন বাংলাদেশের সবাই কিন্তু চায় একটা ভালো পজিশন থাকতে, তাই নিজের আগে গোল সেট করতে হবে যে আমি কোথায় পৌঁছাবো এবং ওখানে গেলে আমার কী করতে হবে। ভাইয়া দেশের জন্য লড়েছেন, এখনও লড়ছেন। বাংলাদেশে আরও অনেক মানুষ আছে বিভিন্ন প্রফেশনাল লড়াই করছে, তারা কিভাবে লড়াইটা করবে তাদের জায়গা থেকে? ওখানে দেখেন যারা কাজ করবে সবাই প্রফেশনাল, যে কাজই করুক, বাট একটা চিন্তা করতে হবে আমি দেশের জন্য কাজ করতেছি, দেশের জন্য আমি কী করতে হবে। বাট তাহলে আপনার দেশের জন্য কাজ যদি করেন তা আপনার নিজে উদ্যোগটা থাকতে হবে যে আমি কি করব। তো দেখা যাচ্ছে আপনি ডাক্তারি করেন বা ইঞ্জিনিয়ার করেন বা ক্রিকেট খেলেন বা ফুটবল খেলেন, যেটি করেন, বাট মানুষকে এগিয়ে যেতে হবে এবং মানুষের সাথে মিশতে হবে, তাহলে আপনি দেশের কাজ করতে পারবেন ঠিকমতো।